উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ২২। খাট ভাঙবে না তো নিচে আয়। অভির কথাগুলো আনন্দের কানে ঢুকছিল না, যেন বিষাক্ত কোনো ধোঁয়ার মতো ধীরে ধীরে তার ভেতরটা দখল করে নিচ্ছিল। বুকের গভীরে জমে উঠছিল ঘৃণা, অপমান আর অসহায় রাগের তীব্র এক মিশ্রণ। মানুষ এতটা নোংরা হতে পারে, এই সত্যটা এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারে না সে। মাঝে মাঝে মনে হয় অভি মানুষ না, মানুষের চামড়া পরে ঘুরে বেড়ানো কোনো বিকৃত অন্ধকার। চারপাশটা হঠাৎ অসহ্য লাগতে শুরু করলো আনন্দের। বাতাস পর্যন্ত ভারী, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অথচ অভি ঠিক আগের মতোই স্বাভাবিক, ঠোঁটের কোণে অলস হাসি ঝুলিয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর মোলায়েম স্বরে বলল, আহা গো সোনা আমার, বড্ড শুকাইয়া গেছো। কথাটার ভেতরে যতটা আদর ছিল তার চেয়ে বহুগুণ বেশি ছিল বিকৃত অধিকারবোধ। অভি সেই হাসিটা দেখে আনন্দের শরীর ঘিন ঘিন করে উঠল। মনে হলো লোকটার ভেতরে কোনো অনুভূতি নেই, নেই অনুশোচনা, নেই অপরাধবোধ, যেন কারো কান্না, কারো ভাঙন এসব তার কাছে নিছক খেলনা। হঠাৎই আর নিজেকে ধরে রাখতে পারল না আনন্দী। জমে থাকা ক্ষোভ বিস্ফোরণের মতো বেরিয়ে এলো তার গলা দিয়ে। দয়া, মায়া, ভালোবাসা কিছুই কি নাই আপনার মধ্যে? অভি একটু থামলো, তারপর মাথাটা হালকা কাত করলো। চোখে অদ্ভুত শূন্যতা, যেন প্রশ্নটা সে বহুবার শুনেছে কিন্তু কখনো গুরুত্ব দেয়নি। পরক্ষণেই ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমারে তো কেউ কোনোদিন ভালোবাসেই নাই, ভালোবাসা আসবো কোন থাইকা? কথাগুলো বলার ভঙ্গিতে কষ্ট ছিল না, ছিল কেবল ঠান্ডা উদাসীনতা, যেন বহু আগেই সে নিজের ভেতরে শেষ কোমল অংশটুকু মেরে ফেলেছে। আনন্দের চোখে তীব্র ঘৃণা জমে উঠল। আপনি ভালোবাসার অযোগ্য অভি। কয়েক সেকেন্ড চুপ করে রইল অভি, তারপর খুব ধীরে হাসল। সেই হাসিতে রাগ নেই, অপমান নেই, বরং ভয়ঙ্কর এক স্বীকারোক্তি আছে। ঠিক শব্দটা শেষ হতে আচমকা আনন্দের কবজি শক্ত করে চেপে ধরল সে। সবকিছু এত দ্রুত ঘটল যে আনন্দী প্রস্তুত হওয়ার সুযোগই পেল না। একটানে তাকে নিজের খুব কাছে এনে ফেলল অভি। দুজনের মাঝখানে দূরত্ব মুহূর্তেই শূন্য হয়ে গেল। আনন্দের বুক ধক করে উঠল, শরীরের ভেতরে অস্বস্তির একটা ঠান্ডা ঢেউ ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল শ্বাস আটকে যাচ্ছে, তবু মুখে কিছু প্রকাশ করল না সে। আজ ভয় পেলে চলবে না। ঠিক তখনই তার চোখ চলে গেল কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখা ফোনটার দিকে। স্ক্রিন নিভে আছে কিন্তু ক্যামেরা চলছে। কাপড় খুলতে গিয়ে খুব সতর্কভাবে ভিডিও অন করে রেখেছিল আনন্দী। তার বুকের ভেতর ধুকপুক শব্দ আরও বেড়ে গেল, কারণ এই মুহূর্তে অভির প্রতিটা শব্দ, প্রতিটা স্পর্শ, প্রতিটা বিকৃত হাসি, সবকিছু বন্দী হয়ে যাচ্ছে প্রমাণ হিসেবে। আর হয়তো এই প্রথমবার শিকার হয়েও আনন্দীর মনে হলো খেলাটা পুরোপুরি অভির নিয়ন্ত্রণে নেই। অভিকে ধরা এত সহজ নয়, কারণ অভির বিরুদ্ধে তার হাতে কোনো প্রমাণ নেই। আর এই পৃথিবীতে সত্যের চেয়ে প্রমাণের দাম অনেক বেশি। মানুষ যা দেখেনি তা বিশ্বাস করে না, আর যা বিশ্বাস করে না তা নিয়ে বিচারও করে না। আনন্দী সেটা খুব ভালো করেই জানে, তাই আজ সে নিজের ঘৃণাকে গিলে ফেলেছে, নিজের ভেতরের প্রতিবাদকে শিকল পরিয়েছে। অভির প্রতিটা অন্যায়, প্রতিটা বিকৃত আচরণের নীরব সম্মতি দেওয়ার অভিনয় করছে সে, যেন সবকিছু স্বাভাবিক, যেন ভয় পায় না। অথচ ভেতরে ভেতরে সে শুধু একটা সুযোগ খুঁজছে, একটা ভয় ভীতি মাখা টেক্সট, একটা হুমকি ভরা কল, একটা অসাবধানী স্বীকারোক্তি। এতটুকুই যথেষ্ট, তাহলে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে প্রকাশ করা যাবে। কিন্তু অভি অদ্ভুতভাবে নিঃশব্দ। না কারো কল, না কোনো মেসেজ, না কোনো চাপ সৃষ্টি করার চেষ্টা, যেন সে হাওয়ায় মিলিয়ে গেছে। এই নীরবতায় আনন্দীকে আরও বেশি অস্থির করে তুলছিল, কারণ ভয়ঙ্কর মানুষগুলো চিৎকার করে না, তারা চুপচাপ অপেক্ষা করে, ঠিক শিকারের মতো। তাই আজ যখন আচমকা অভি তার সামনে এসে দাঁড়ালো, আনন্দীর বুকের ভেতরটা কেঁপে উঠল। লোকটা যেন কোথাও ছিলই না এতদিন, অথচ আজ একেবারে হঠাৎ করে অন্ধকার রাস্তার মোড়ে কিংবা ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে পড়া কোনো দুঃস্বপ্নের মতো উদয় হলো সে। ঠোঁটের কোণে সেই পরিচিত আধা হাসি, চোখে অদ্ভুত স্থিরতা, যেন সে সব জানে। আনন্দী কী ভাবছে, কী লুকাচ্ছে, সব। আনন্দীর আঙুল অজান্তে ফোনের দিকে সরে গেল। বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ছে, তবু মুখে কিছু প্রকাশ করল না সে, কারণ এই খেলায় ভয় দেখানো যাবে না, ভয় দেখালেই হেরে যেতে হবে। অভির আঙুলগুলো যখন ধীরে ধীরে নিষিদ্ধ সীমানা অতিক্রম করতে শুরু করলো, ঠিক তখনই আনন্দীর ভেতরে কোথাও একটা বন্ধ দরজা হঠাৎ খুলে গেল। স্মৃতিগুলো কখনো কখনো খুব নিষ্ঠুর হয়। মানুষ যতই ভুলে থাকতে চায়, ঠিক সবচেয়ে দুর্বল মুহূর্তেই তারা ফিরে আসে।
সেই দিনের মতো রেহমানের গাড়ির সঙ্গে দুর্ঘটনা, তারপর হাসপাতালের সাদা আলো, ওষুধের গন্ধ আর অবশ হয়ে থাকার সময়। ফেরার পথে গাড়ির ভেতর অদ্ভুত এক নীরবতা জমেছিল, যেন দুজন মানুষ নয়, পাশাপাশি বসেছিল দুইটা ক্লান্ত ছায়া। রাস্তায় সোডিয়াম বাতির আলো বারবার কাছে পড়ে মিলিয়ে যাচ্ছিল, আর সেই আলো অন্ধকারের মাঝেই হঠাৎ আনন্দের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করছিল। প্রথমে সে শব্দহীনভাবে কাঁদছিল, তারপর নিঃশ্বাস ভারী হয়ে উঠল। রেহমান স্টিয়ারিং থেকে চোখ সরিয়ে তাকায় আনন্দের দিকে। কিছুক্ষণ চুপ থেকে গাড়িটা রাস্তার পাশে থামিয়ে দেয় সে। কাঁদছো কেন? আনন্দী তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নেয়, জানালার বাইরে তাকিয়ে শুকনো গলায় বলে, এমনি। রেহমানের ভ্রু কুঁচকে যায়, চোখ দুটো হঠাৎ তীক্ষ্ণ হয়ে ওঠে। আবার মিথ্যা বলছো, স্টুপিড। ধমকটা খুব জোরে ছিল না, কিন্তু আনন্দের ভেতরে জমে থাকা বাঁধটা ভাঙার জন্য যথেষ্ট ছিল। সে হঠাৎই আরও জোরে কেঁদে উঠেছিল। বুক কেঁপে কেঁপে উঠছিল তার, যেন এতদিন ধরে আটকে রাখা সব শব্দ একসাথে বেরিয়ে আসতে চাইছে। রেহমান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর ড্যাশবোর্ড থেকে পানির বোতল নিয়ে তার দিকে এগিয়ে দেয়। সত্যিটা না বলা পর্যন্ত বাড়ি যাওয়ার কথা ভুলে যাও। গাড়ির ভেতর আবার নীরবতা নেমে এলো, শুধু আনন্দের ভাঙা শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। অনেকক্ষণ পরে সে চোখ বন্ধ করে থাকে। গভীর একটা নিঃশ্বাস নেয় সে, যেন একটা শব্দ উচ্চারণ করতে তার পুরো শরীরের শক্তি প্রয়োজন হচ্ছে। তারপর খুব ধীরে বলে, আমি ধর্ষিতা। কথাটা শুনে সময় যেন এক মুহূর্তের জন্য সব থেমে যায়। রেহমানের মুখের রং বদলে যায়, চোয়াল শক্ত হয়ে ওঠে তার, হাতের শিরা স্পষ্ট ফুটে উঠছিল। পরের মুহূর্তে সে স্টিয়ারিংয়ে সজোরে ঘুষি মারে। ধাতব শব্দে কেঁপে ওঠে আনন্দী। রেহমান কিছু বলছিল না, কিন্তু তার চোখে জমে উঠছিল ভয়ঙ্কর এক রাগ। সেই রাগের ভেতর অসহায়তাও ছিল, যেন একজন মানুষ নিজের বিশ্বাস ভেঙে যেতে দেখছে সামনে দাঁড়িয়ে। আনন্দী থেমে থেমে সব বলতে শুরু করে। 2022 সাল থেকে এই অবধি প্রতিটি শব্দ যেন তার শরীর ছিঁড়ে বের হচ্ছিল। প্রতিটা স্মৃতি বলতে গিয়ে তার গলা কেঁপে উঠছিল। সব শোনার পর রেহমান দীর্ঘ সময়ের জন্য চুপ যায়, তারপর নিচু স্বরে বলে, আইনের ওপর একটু ভরসা রাখতে পারতে না? মরতে গেলে কেন? আনন্দী ধীরে চোখ তুলে তাকায় তার দিকে। চোখ দুটো তখন ভেজায় লাল, ভেজা, কিন্তু ভেতরে জমেছিল তীব্র ক্ষোভ। আপনার আইন আজ আমাকে নোংরা মেয়েদের সঙ্গে এক কাতারে দাঁড় করিয়েছে। ফুঁপিয়ে কেঁদে ওঠে আনন্দী, তারপর আবারও বলল, এ কেমন আইন, যেখানে প্রমাণ থাকার পরও টাকার কাছে সব হার মানে? আমার মতো কত আনন্দী প্রতিদিন মরে যাচ্ছে। আপনার আইন কোথায় থাকে তখন? বিচার কোথায়? আর কেন দোষীকে সমাজ কিছু বলে না? কেন আমাদের মতো মেয়েদের সমাজে ঠাঁই হয় না? এটা কেমন আইন? উলঙ্গ আইন আপনাদের, অন্ধ আইন, টাকাখোর আইন। কথাগুলো সরাসরি গিয়ে আঘাত করেছিল রেহমানের অহংকারে। কারণ আইন তার কাছে শুধু চাকরি ছিল না, ছিল বিশ্বাস, ছিল নিজের অস্তিত্বের সবচেয়ে শক্ত জায়গা। আর আজ সেই জায়গাতেই প্রশ্ন ছুড়ে মারছে একটা অসহায় মেয়ে। রেহমান চোখ নামিয়ে নিল কিছুক্ষণ, যেন নিজের রাগটাকে গিলে ফেলছে। তারপর নিয়ন্ত্রিত গলায় জিজ্ঞেস করলো, কে করেছে? আনন্দের ঠোঁট কেঁপে উঠল, অনেকটা সাহস জুগিয়ে বলে উঠল, অভিচাঁদ। নামটা শুনে রেহমানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পুরান ঢাকার দাদা সাহেবের পালিত ছেলে। আনন্দী ধীরে মাথা নাড়ল। রেহমান চুপ হয়ে গেল। চোখে তখন অদ্ভুত হিসেব, যেন বহু পুরনো কোনো অন্ধকার ফাইল হঠাৎ খুলে গেছে তার মাথার ভেতর। তারপর খুব ধীরে বলে, অভিকে দুনিয়া যেমন জানে সে আসলে ঠিক তার উল্টো। আনন্দী বিভ্রান্ত চোখে তাকিয়ে তাকায়। রেহমান এবার তার দিকে পুরোপুরি ঘুরে বসে, নিচু স্বরে বলল, একটা কাজ করতে পারবে? বর্তমান। অভির স্পর্শগুলো আরও গভীর হতে শুরু করে। পুরো শরীর শক্ত হয়ে যেতে থাকে আনন্দীর। ভেতরে ভেতরে চিৎকার করে উঠছিল প্রতিটা স্নায়ু। তবুও সে নিজেকে থামালো। এখন পিছিয়ে গেলে চলবে না। আজ ভয় পেলে সব শেষ। ঠিক তখনই হঠাৎ অভি থেমে গেল। কয়েক সেকেন্ড নীরবে তাকিয়ে রইল আনন্দীর চোখের দিকে। তারপর আচমকা খুব নিচু স্বরে হেসে উঠল। সেই হাসিটা শুনেই আনন্দীর বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। বোকাচন্দ্র। অভির আঙুলগুলো আনন্দীর ঠোঁটের চারপাশে বিচরণ করতে শুরু করে। তোর শরীরে কয়টা তিল আছে সেই হিসেবও আমার আছে। সে আরও একটু ঝুঁকে আসে আনন্দীর দিকে, চোখ দুটো ভয়ঙ্কর স্থির। আর তুই প্ল্যান করবি আর আমি টের পাবো না? মুহূর্তে আনন্দীর শরীর থেকে যেন সব রক্ত সরে যায়। তার চোখ হঠাৎ ফোনটার দিকে চলে যায়। খুব ক্ষণিকের জন্য
কিন্তু সেই এক ঝলকে যথেষ্ট ছিল। অভির ঠোঁটের কোণের হাসিটা এবার ধীরে ধীরে চওড়া হতে থাকে। সেটা কোনো মানুষের হাসি ছিল না, ছিল শিকারীর হাসি, যে অনেক আগেই ফাঁদ বুঝে ফেলেছে, কিন্তু ইচ্ছে করেই শিকারটাকে পালানোর ভান করতে দিচ্ছিল। আনন্দের গলা শুকিয়ে আসে। এমনি কাপড়ের ভাঁজে ফোন লুকিয়ে রাখলে ভালো ভিডিও হইব। মুহূর্তে আনন্দের মুখের নকশা বদলে যায়, চোখ দুটো বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে রাগ আর অপমানে। আর ঠিক তার সামনে দাঁড়িয়ে অভি হো হো করে হাসতে থাকে। সেই হাসির শব্দ যেন দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আনন্দের বুকটা মোচড় দিয়ে ওঠে, চোখ ঝাপসা হয়ে আসে পানিতে। সে আর নিজেকে সামলাতে পারে না, কাঁপতে কাঁপতে কেঁদে ওঠে। তোর মতো জানোয়ারের জাহান্নামেও ঠাঁই হবে না। তোর কষ্টে বুকটা ফাইটা যাইতেছে রে, আয় গলা ধইরা কান্দি। অভির হাসিগুলো আনন্দের কানে বজ্রপাতের মতো আছড়ে পড়তে থাকে। প্রতিটা শব্দ যেন তার ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। হাতে ধরা ফোনটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে অভি ঠোঁট বাঁকায়। ক্যামেরা ভালো না, আমাকে বলতি ভালো ফোন কিনে দিতাম। আনন্দের চোখ লাল হয়ে ওঠে। আপনি একটা জানোয়ার। অভি বিন্দুমাত্র রাগ করে না, বরং অদ্ভুত শান্ত গলায় বলে, কোনো সন্দেহ নাই, মাঝে মাঝে ভাবি কতটা খারাপ কপাল হলে আমার মতো লোকের পাল্লায় পড়তে হলো তোকে। কথাগুলো শুনে আনন্দের বুকটা আরও ভারী হয়ে আসে। সে আর কিছু বলে না, শুধু নিঃশব্দে কাঁদতে থাকে। চোখের পানি গড়িয়ে পড়ছে একের পর এক। অভি বিরক্তির ভান করে মাথা নাড়ে। যা বাল, এখনো কিছু করলামই না, তার আগেই কাঁদোস কেন? আনন্দে কাপা গলায় বলে, কাঁদছে নিজের ভাগ্যের ওপর। ভাগ্য কতটা খারাপ হলে একটা জানোয়ারকে সহ্য করতে হয়। কয়েক সেকেন্ড চুপ থেকে অভি তারপর হঠাৎ করে মিথ্যে মমতা মাখানো স্বরে বলে ওঠে, আহা গো সোনা আমার,